করলাম, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে, তাই লাইটের অল্টারনেটিভ হিসাবে মোবাইলটা হাতে রাখি। আর বিদেশে থাকতে তুমি ভিডিও কলে সবকিছু দেখতে চাইতে, সেজন্য আমি বাথরুমে মোবাইল নিয়ে যেতাম। তাই একটা বদভ্যাস হয়ে গেছে। কথাগুলো বলতে বলতে আমি যখন বাবুর পাশে শুতে গেলাম, তখন বাবু আমাকে স্পর্শ করতে চাইল। তার হাত সরিয়ে দিয়ে বললাম, জানোই তো আমার পিরিয়ড চলছে, তারপরও ডিস্টার্ব করছো কেন? বিদেশ থেকে এসেছি আজকে 7 দিন, একটি দিনের জন্য তোমাকে একান্ত করে কাছে পাইনি। এক মেয়ের বাপ হয়েছো, আর কত কাছে চাও? কদিন পরেই তো চলে যাব, এবার কি আমাকে এভাবে পাঠিয়ে দেবে নাকি? কথা না বলে ঘুমো, আমার বিরক্ত লাগছে। সত্য কথা বলতে, যেদিন থেকে আমি মুন্নার প্রেমে পড়েছিলাম, সেদিন থেকেই বাবুকে আমার বিরক্তিকর লাগতো। কেন জানি বাবুর কথাগুলো আমার মোটেও ভালো লাগতো না। তার স্পর্শটা আমার কাছে অ্যালার্জিক্যাল ছিল। সারাক্ষণ মনটা ছটফট করতো মুন্নার সাথে কথা বলার জন্য। আমি যতটা না মুন্নার কণ্ঠ শোনার জন্য উদ্গ্রীব থাকতাম, ঠিক ততটাই বাবুর কণ্ঠস্বরটা বিরক্তিকর ছিল। এবার মুন্নার সাথে আমার পরিচয়টা হয় কিভাবে, সেটা আপনাদের বলি। একদিন মুন্না কলেজে যাচ্ছিল। কলেজে যাওয়ার পথে সে আমাকে দেখতে পায়। আমি সবসময় স্মার্ট ড্রেস পরে চলাফেরা করি। সেদিন মেয়েকে কিছু শপিং করিয়ে দেওয়ার জন্য শপিং মলের দিকে যাচ্ছিলাম। মুন্না আমাকে দেখে অপলকে তাকিয়ে আছে। এই যে শুনছেন, আপনাকে বলছি। কাকে বলছেন? এ রাস্তায় তো আপনি ছাড়া আর কেউ নেই। জি বলুন। ওভাবে তাকিয়ে আছেন কেন? সত্য কথা বলতে আপনাকে সুন্দর লাগছিল, তাই চোখকে ফেরাতে পারিনি। আমার দোষ নেই, দোষ হচ্ছে আমার চোখের। ওর কথায় বুঝতে পারলাম ছেলেটা আমার নিঃসঙ্গতার সঙ্গী হবে। ছেলেটা মৃত্তিকাকে দেখে জিজ্ঞাসা করলো, বাচ্চাটা কার? আমার বড় ভাইয়ের। সত্য কথা বলতে ছেলেটাকে দেখে আমি এত বেশি অভিভূত হয়ে গেছি, তার সাথে মিথ্যা না বলে পারলাম না। তাই নিজের মেয়েকে ভাইয়ের মেয়ে বলে চালিয়ে দিলাম, যাতে ছেলেটি আমার প্রতি আকৃষ্ট হয়। তারপর সেদিন দুজনের নানা কথা। ছেলেটি আমাকে জানালো আমি যে শপিং মলে যাচ্ছি তার পাশেই ছেলেটির কলেজ, তাই সে আমার সাথে যেতে চাইলো। আমিও তাকে না করলাম না। শেষে দুজনে একসাথে চলতে লাগলাম। সেদিন এসে পথ চলা থেকে আজও মুন্না আমার পৃথিবীর একটা অংশ হয়ে গেছে। এতদিন সংসার করেও যেখানে বাবু পৌঁছাতে পারেনি, সেখানে আমি মুন্নাকে স্থান দিয়ে ফেলেছি। মুন্না মাথার চুল মুছতে মুছতে বলল, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি কি যেন ভাবছো। আমি সদ্বিদ ফিরে পেয়ে বললাম, কিছু না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমি তোমাকে ভাত দিচ্ছি। বলেই আমি রুম থেকে চলে আসলাম। পরদিন যথারীতি বাবু বিদেশে চলে যাচ্ছিল। আমার শাশুড়ি আমার মেয়ে মৃত্তিকাকে নিয়ে ড্রয়িং রুমে বাবুর সাথে দাঁড়িয়ে কথা বলছিল। কি হলো, বৌমা এখনো আসছে না কেন? আমার লাগেজ গুছিয়ে নিয়ে আসার সময় দেখলাম ওর মোবাইলে কল এসেছে। আমাকে সামনে যেতে বলে সে মোবাইলে কথা বলছিল। মুন্না, তোমাকে আমি বারবার বলেছি বাবু এখনো ফ্লাইটে ওঠেনি। ওর ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণের ভেতর আমি যে কোনো একটা বাহানা দিয়ে তোমার কাছে চলে আসবো। আমি শুধু শুধু তোমাকে ফোন করিনি। কি জন্য করেছো? আমার হাতে একটা টাকাও নেই। বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক চেষ্টা করেছি কিছু টাকা ধার নিতে, কিন্তু কোথাও পাইনি। ও নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমার হাতে কিছু টাকা আছে, আমি আসার সময় ওসব নিয়ে আসবো। এমন সময় দেখলাম আমার শাশুড়ি আসছে। ঠিক আছে মুন্না, তুমি এখন রাখো, আমার শাশুড়ি আসছে। আমার শাশুড়ি এসে বলল, বৌমা, বাবুর লেট হয়ে যাবে, 5:30টায় ওর ফ্লাইট, এখন বাজে 4:45। বাবু এখনো যায়নি? এটা কি বললে বৌমা? তুমি ওর বউ, স্বামীর সাথে বিমানবন্দরে যেতে না পারো, অন্তত দরজাটা পর্যন্ত তো এগিয়ে দেওয়া যায়। সত্য কথা বলতে বাবু গেলেই আমি